আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৪৯ এর শেষাংশ। মেঘের অতি দিব্যের ন্যায় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, বনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, কেন, তাকে কি করবা? তানভীর ধীর কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, এমনি মিমকে বোঝাচ্ছি। আবিরের রাখিজোড়া মেঘের পানে গভীরভাবে অনুবদ্ধী হয়ে আছে। মেঘ তানভীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল। মিনহাজের পরিকল্পনা মেঘ এমনটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডাইরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে, এটা আবির বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নীরব চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে। আবির আজ অফিসে কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভিতর অদৃশ্য হাওয়া বইছে, হৃদয়ে তুলপাড় চলছে, এসিতে বসেও শরীর ঘামছে। দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিল থেকে মাথা তোলে। আবির অসহায় মৃত মুখ দেখে রাকিব ভ্রু কুঁচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? মেয়ে ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করতেছে? ডিরেক্ট কিছু বলে না, তবে কেমন জানি ঠেস দিয়ে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করছে হয়তো। তা বোঝার বয়স আমার হয়েছে, তাহলে দুশ্চিন্তা কি নিয়ে করছিস? খোঁচাখুচিটা যদি সিরিয়াস রূপ নেয় তবে তার ভয় হচ্ছে। আমি যেদিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করেছি, ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করিনি। ঠিকই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, তুই যে এই বিষয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলেও 1000বার বলছি, তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনীর কিছুই হতো না। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, জানিস তো। এখন পর্যন্ত যে কয়জনকে নিজের হাতে মেরেছি, সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না, গায়ের জোর, এলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে আমায় তাদের মারতে হয়। মিনহাজের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে? তীব্র আক্রোশ থেকে দিব মায়ের। কোনো না কোনোভাবে সে কথা মেঘের কানে যাবে, আর মেঘ ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছি, আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। এমনিতেই ওর সাথে রাগারাগি শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলার বন্ধ হয়ে গেছে। তুই তানভীর বা আমি তো বলতেই পারতাম। হ্যাঁ পারতি, কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে এসে দুটো ছেলে বন্ধু হয়েছে, এখন মেঘকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘ কি এতটাই বোকা যে কিছুই বুঝবে না? তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলসে বলবে, আর কেউ কাউকে দিয়ে মারালে সেটাও বলবে। সবভাবে দোষ গিয়া আবির আর তানভীরের উপরই পড়বে। তোর এই সুদূর প্রসারী চিন্তা ভাবনার জন্যই নিজের মনোবল হারাচ্ছিস। দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস, মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস, আর সেই সুযোগে ছেলেগুলোর অতি বার বাড়ছে। আবির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো, কেন আসছিলি? রাকিব সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়ে দিল। বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। অফিস শেষে আবির কিছু স্ট্রিট ফুড আর 2টা আইসক্রিম বক্স নিয়ে বাসায় আসছে। এক সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল। আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করার মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ড্রাইনিং রাখতেই মিম আর আদি ছুটে গেল। আবির তির্যকভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোরও সময় নেই। আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যে যাই আনুক না কেন, প্রথম ডাকটা মেঘকে দেয়, আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদিকে নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উচ্চ স্বরে বলল, আপু নাও। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমক স্বরে বলল, দেখছিস না কথা বলছি? এখন আমার এসব খাওয়ার সময় নেই। আমি সিঁড়ি থেকে সেই দৃশ্য দেখে রাগে ধপাধপ পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকটা মিমকে দিলেও সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লাগছে। মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি। বর্ণারা কারোর সাথে কথা বললেও আবির তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত, অথচ আজ ভিন্ন রূপ।
আবির চলে যেতেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, এখন খাবো আমি। মিম ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার আবার নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, এই মিম, আমার বাকামাই দিয়ে যা। মিম মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার এসব খাওয়ার সময় নাই? সময় ছিল না, এখন আমার অফুরন্ত সময়, সবগুলো আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে নিয়ে চলে যেতে নিলে মেঘ মিমের হাত ধরে টান দিয়ে মেঘের পাশে বসিয়ে হেসে বলল, রাগ করেছিস? সরি বাবু। মিম কিছু বলছে না দেখে মেঘ দু হাতে মিমকে কাতুকুতু দেওয়া শুরু করলো। সহসা মিমের ছোট্ট দেহ কম্পিত হলো, নড়তে নড়তে বলল, ছাড়ো আপু। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতুকুতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে। দু বোন গল্প করতে করতে আবিরের আনা খাবারগুলো খেয়েছে। আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গেছিল। কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমির উরুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের মুখ চুলে হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, কি হলো আপু? মেঘ লাজুক হাসলো আর বলল, জানিস আমি একজনের প্রেমে পড়েছি। মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যি? কার? মেঘ দু হাতে মুখ লুকিয়ে বলল, বলা যাবে না। প্লিজ আপু বলো, কে সে? আছে কেউ একজন। পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ, খুব শীঘ্রই বলবো। দয়া করে যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। কি আমানিল্লা। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ক্রুতে দু চোখ রক্তাভ হয়ে আছে, মনে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটছে। কপালের দুপাশে রক্তটা অবিরাম কাঁপছে, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। ঘণ্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমির কোলে মাথা রেখে খুশ গল্পে মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে। আবিরকে দেখে মিম নড়ে চড়ে বসলো। আবির দু হাত দুদিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসলো। হাতের লোমের গোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপাল ডেকে ভ্রু থেকেও নেমে পড়েছে। চুলার আগা থেকে অবিরত মুক্তার মতো পানি পড়ছে, বিন্দু বিন্দু আবিরের টি শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গে কারেন্টের নেই শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকের ভিতর বুক শুরু হয়ে গেছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির মিমকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। কথাটা বলা মাত্রই মিম উঠে গেছে। মেঘ সোফার কর্নারে গুটিসুটি মেরে বসে আছে। মিম যেতেই মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। আবির নীলের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয়ে হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস? মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলেই আবির টাকান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি মেঘ, কথা কানে যায় না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্ট্যান্ট কল আসছে। বলে মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়িতে উঠে গেছে। মেঘের কথাটা আবিরের মনে আগুনে কি ডালার মতো কাজ করছে। আবির ব্রুজগল নাকের টুকরায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইল। আকম্বাদ পাশের আগে একটা খুনতালি দেয়ালের সাথে ছুঁড়ে মারল। শব্দে মেঘের 5 সেকেন্ডের জন্য থমকে গেছে, তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে। মিম ফোন নিয়ে নিচে আসছে। ফোন আবিরকে দিতে গিয়ে আবিরের রক্তলাল আখি যুগল দেখে বয়ে ডুব কিনল। কোনো রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মু রুমে চলে গেছে। আবির সেই যে বেরিয়েছে, সারা রাতেও বাসায় ফিরেনি। মেঘ অপেক্ষা করতে করতে বেলকুনিতে ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতেই মেঘ থতমত হয়ে ওঠে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল। আবির রুমে নেই দেখে মেঘের বুক কেঁপে উঠেছে। ভোরবেলায় বাসার বাইরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল 7টা থেকেই মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরলে যেন দেখতে পারে, কিন্তু আবিরের ফেরার নাম গন্ধ নেই। সবাই খেতে বসেছে। আবির নাই দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, আবির কোথায়? ওঠেনি? তানভীর কলা খাকানি দিয়ে দীর্ঘণ্ঠে বলল, ভাইয়া রাকিব ভাইয়াদের বাসায়। কেন? অফিসের কাজে গেছিল, রাতে আর ফিরেনি। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, কাজের জায়গায় থাকবে, আর তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক? তানভীর আর কিছু বলল না। বড় আব্বুর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না, তার সাথে কথা বলা না বলাটাই শ্রেয়। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করেই বাসা থেকে চলে গেছেন। বাসার মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানভীর ভাইয়ের কাছে কাজের কথা বলেছেন। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিক মতো ঘুম না হওয়ায় মেঘের চোখ মুখ ঘুমে ঢুলছে।
অর্ধঘুম থেকেই ক্লাসগুলো শেষ করেছে। ক্লাস শেষ হতে বন্যা শুধালো, কিরে তুই রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমাইছি অল্প। লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে বান্ধবী, কি অবস্থা? কি অবস্থা হবে? এর মধ্যে মিনহাস, তামিম, সাদিয়া, মিষ্টিও আসছে। মেঘ নিরেট কণ্ঠে জ্বালালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। সাদিয়া ব্রুকুচকে বলল, কেন? মেঘ ধমকের স্বরে বলল, আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছে, সারা রাত বাসায় ফিরে নিয়ে। আমি ব্যালকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘ তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানেই তুলছিস না। আবির ভাইকে তুই চিনিস না, ওরা নাচাইতেছে আর তুই তালে তালে নাচতেছিস। এমনখানো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ, পরে দেখবি ভালোর বদলে উল্টে খারাপ হবে। মেঘ কিছু বলার আগে মিনহাস গম্ভীর কণ্ঠে বলল, এই বন্যা তুই থামবি? মেঘ তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস, বন্যার কথায় কান দিস না। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ। এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না, বুঝলি? সাদিয়ার সঙ্গে তাল দিল, হ্যাঁ সত্যিই তো। মেঘ ওনাকে এত পছন্দ করে, উনি কি এসব বুঝে না? নাকি বুঝেও না বুঝার ভাব নেই? সবটা ক্লিয়ার করা প্রয়োজন। ওনার মনে কি চলে তা জানলে মেঘ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কন্যা ভরা গলায় বলল, তোরা বোঝার চেষ্টা কর। মেঘ তোদের মতো এত বুঝদার আর স্ট্রং না, উল্টাপাল্টা আচরণ করলে আপির ভাই মেঘকে মেরেই ফেলবে। মিনহাস রাগী স্বরে বলল, কোন অধিকারে মারবে? কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? মেঘ তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি, বুঝলি? বন্যা উপহাসের স্বরে বলল, তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছিলাম। তুই আবির ভাইয়ের সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। মেঘ তুই তো ওনাকে চিনিস, প্লিজ আমার কথা মান। ওদের কথা মতো এসব কাজ করিস না প্লিজ। মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো। একদিকে বন্যা বারণ করছে, অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করছে একদম ঠিক করছে। অন্যদিকে আবির ভাই রাগে বাসা থেকে চলে গেছেন। মেঘ এখন কি করবে? মিনহাস ফটাফট বলা শুরু করলো, দেখ মেঘ, উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে, মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই বাবান্নার কথা মেনে এভাবেই চলবি, নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা মেঘ বুকার মতো তাকিয়ে আছে। লিজা পুনরায় বলল, তোর প্রেম রোগের বছর সে হয়ে যাচ্ছে। তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে, আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে জেনে ফেলে অন্য কারোর সাথে সম্পর্কে যাবি। প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দেবো, তবুও ওনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় 1 ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে। বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না। মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে, অথচ মেঘ পাখিদের কথা শুনে রাজি হয়ে গেছে। বন্যা যেতে যেতে আরো কিছুক্ষণ মেঘকে বোঝালো, কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকছে না। মেঘের মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা, সেটা যে কোনো মূল্যেই হোক। মেঘ চলে যেতেই তামিম মিনহাসকে প্রশ্ন করলো, তোর মনে কি চলছে বলতো? মিনহাস উল্টো প্রশ্ন করলো, কেন? তুই মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে? কাহিনী কি? মিনহাস গলা খাখানি দিয়ে বলল, আমি মেঘকে পছন্দ করি। ওর প্রতি বেদম অনুভূতি আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই। ওর মস্তিষ্কে আবির ভাই ছাড়া কিচ্ছু নেই। এই অবস্থায় আমি যত চেষ্টা করি ওর মনে আমার জায়গা করতে পারবো না। দেখলি তো, আবির ভাই আমায় ব্লক দিয়েছে, সেই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল। এমতো অবস্থায় আমি কোনো কিছু আশা করতে পারি না। তবে বিস্ময় সমেত তাকিয়ে বলল, তাহলে তুই তোর অনুভূতি কোরবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস? মিনহাস রাজবাড়ী কণ্ঠে পুনরায় বলল, হতে পারে তাই, আবার উল্টোটাও হতে পারে। যেমন? মিনহাস লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করলো, দেখ, মেঘ প্রায় 9 মাস যাবৎ আবির ভাইকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় 4-5 মাসের। তার মানে আমাদের সাথে পরিচয়ে আরো 4-5 মাস আগে থেকেই মেঘ ওনাকে পছন্দ করে। মেঘ যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে। সেখানে উনি তো এক বাড়িতে থাকেন। এই 9 মাসে কি উনি মেঘকে খেয়াল করেননি? অবশ্যই করেছেন, এবং মেঘের অনুভূতিও বুঝেছেন, তবে প্রকাশ করছেন না। কেন? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে, উনি তার সাথে কমিটেড। আর আবার মেঘের প্রতি ওনার সফট কর্নার আছে। এই জন্য আমি মেঘের মাধ্যমে আবির ভাইকে উস্কাচ্ছি। এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে, আর সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স আবির রেগে মেঘের উপর রিয়েক্ট করলে মেঘ আমাকেই বলতে আসবে, তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ডুব গিলে বলল, ভাবতে অবাক লাগছে, তুই আমার বন্ধু, এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? মিনহাস খিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই বলেছিলি ওনারা ইচ্ছাকৃতভাবে ওনাদের অবস্থান বোঝাতে আমাদের মেঘের বার্থডেতে ডেকেছিল। আবির ভাইয়া প্ল্যান করতে পারলে আমি কেন পারবো না?
আর যদি আবির ভাই মেঘকে ভালোবাসে বলে দেন, তখন কি করবি? তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো। তবুও বিষয়টা সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে গেছে, অথচ মেঘের ব্যবহারে অপরিবর্তিত। আবিরকে এড়িয়ে চলা, আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা, ইচ্ছাকৃতভাবে কুচানো, সবই চালাচ্ছে। আবির দুই একবার মেঘের সঙ্গে কথাও বলতে চেয়েছে, কিন্তু মেঘের ব্যস্ততায় আর পাত্তা না দেওয়ায় আবির আর কিছু বলেনি। মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে। তানবীর আজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত, সকালে না খেয়ে বেরিয়েছিল। আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসে কাজ শেষে বিকেলে নিজের অফিসে আসছে। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল। ইদানিং মেঘের উড়োচণ্ডী চলাচলে আবিরের মনের সাথে কাজেরও তা প্রভাব পড়ছে। মিটিং গত এক সপ্তাহ হওয়ার কথা ছিল, আবির সেটা পেছাতে পেছাতে আজ পর্যন্ত টেনে এনেছে। আব্বু চাচুর সামনে স্ট্রংভাবে কাজ করলেও নিজের অফিসে এসেই সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ড্রয়ার রেখে দিয়েছে। নিজের রুম ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে। রাসেল দুপুর পর্যন্ত অফিসে কাজ করছে। আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই দুপুরের দিকে চলে গেছে। প্রায় 2 ঘন্টা আবিরের মিটিং চললো। মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেট থেকে ফোন বের করতেই দেখলো রাসেল 10 বার কল দিয়েছে। রাকিব কল ব্যাক করতে রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল, ওই আবির কই? আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল। কেন, কি হয়েছে? তুই আবিরকে বল। বলে রাসেল কল কেটে দিয়েছে। রাকিব আবিরকে বলা মাত্রই আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেল মেসেজ আসছে, সাথে ছবিও। ছবিতে চাপ দিতেই দেখলো মিনহাজ বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছে। মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বন্যা, মিষ্টি, সাদিয়া, লিজা, তামিম সবাই পাশে দাঁড়ানো। ছবিটা দেখা মাত্রই আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। রাকিব ক্লায়েন্টদের সাথে কথা বলায় ব্যস্ত। আবির কয়েক মুহূর্তের মধ্যেই বাইকে চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনে দ্রুত পৌঁছালো সেখানে। মেঘদের কাছাকাছি গিয়ে বাইকে ব্রেক কষলো। মেঘরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল। মিনহাসের হাতে এখনো এক গুচ্ছ লাল গোলাপ। রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরেই বসেছিল। আবির মেঘদের কাছে আসতেই সবাই মাথা নিচু করে তাকালো। চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো। মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে। সহসা হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে, সাথে মনের ভিতরে খুঁজখুঁজ লেগেই আছে। আবির চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে দু কথা মেঘিয়ে মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ কিয়ৎক্ষণ হাম্মুকের মধ্যে চেয়ে রইল, কিছুই বলল না। আবির প্রখর নেত্রে মেঘের চোখের দিকে তাকিয়ে বাসখাই কণ্ঠে বলল, এখানে কেন আসছিস? মেঘ অনিচ্ছা সত্ত্বেও টুটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দিতে। আবির পুনরায় প্রশ্ন করল, শুধুই আড্ডা দিতে? জি। মেঘের কণ্ঠস্বরে নিরুত্তাপ ভাব দেখে আবির মেজাজ চরম লেভেলে খারাপ হচ্ছে। বারবার চোখে সেই ছবিটা ভাসছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি কথা বল মেঘ। মেঘ নিরুত্তর। মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া। মেঘ কিছু বলবেন না। আবির গাড় ফিরিয়ে রক্তাপ চোখে তাকালো মিনহাজের দিকে। কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে বলল, স্টপ ইউর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি। আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে। আবিরের লাল চোখের গুজরা দেখে মিনহাজ দৃষ্টি নামিয়ে এলিও। বন্যা সহ সবাই মাটির দিকে তাকিয়ে আছে। আবিরের হুঙ্কারের বয়ে সব কটা কাঁপছে। ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু ভেতরে ক্রোধের কাছে হার মানতে বাধ্য হলো। আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। তীর তীর করে কাঁপছে ঠোঁট, বুকের ভিতর হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, বয়ে ডুব কিনল। আবির মেঘের চোখে চোখ রেখে কণ্ঠ 4 গুণ বাড়ি করে শুধালো, তুই ওই ছেলেটাকে পছন্দ করিস? হ্যাঁ কি না? মেঘ নিরেট দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। বারবার ডুব গিলছে, কিছু বলতে পারছে না। মেঘ সহসা তাকালো ওদের দিকে। নিশ্চয় চোখের ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল। আবির ভাইয়ের মনের কথা জানার জন্য এর চেয়ে উত্তম উপায় আর নেই। মেঘ শ্বাস আটকে যাচ্ছে, শ্বাস নিতে তুফাল চলছে। কি করে বলবে এত বড় মিথ্যাটা? আবির মেঘের বাহুতে চেপে ধরে বাসখাই কণ্ঠে চিৎকার করলো, তাকা এদিকে। মেঘের দেহে আবারও কম্পিত হলো। সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে। রক্তাব্দ চোখ দেখে যেন আগুন বের হচ্ছে। সেই আগুনে মেঘের হৃদয় পড়ে ছারখার হয়ে যাচ্ছে। মিনহাজের শেখানো প্রতিটা কথা মেঘের মাথায় করছে। আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে। মেঘ ডুব গিলে হুশ করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে। কয়েক মুহূর্তে মেঘের চোখের দিকে তাকিয়ে রইল। কপাল ঘামছে। আবিরের হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল। রাসেল আবিরকে থামানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই। আবির চলে গেছে।
মেঘ আকম্বাদ মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে। আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন, ভেতরে কম্পনের কাছে সব হার মানতে বাধ্য। মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে আছে। বৃষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছিটাচ্ছে। এর মধ্যে রাকিব আসছে। আবির কল না ধরায় রাকিব রাসেলকে কল দিয়েছিল। রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটি দিয়ে রওনা দিয়েছে। তানবীরকে সব জানিয়েছে। রাকিব বাইক থামিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আবির কোথায়? আবির চলে গেছে। কোথায়? জানি না। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই ওকে আটকাতে পারলি না? ও কি আমার কথা শোনার মানুষ? চেষ্টা তো করেছে। ওদের কথোপকথনের মধ্যেই তানবীর বাইক থেকে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, বায়া কোথায়? রাকিব মৃত স্বরে বলল, ও বাইক নিয়ে চলে গেছে। তানবীর আগবাস না ভেবে মিনহাসকে এলোপাতাড়ি মাইর শুরু করলো। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছু মাইর পড়েছে। রাকিব রাসেলের তাড়াতাড়ি গিয়ে তানবীরকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো। দুজনে মিলে তানবীরকে আটকে রাখতে পারছে না। বাইরের ছুটে মিনহাসের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে। মিনহাসের রাগ দিয়ে রক্ত বের হচ্ছে। রাকিব আর রাসেল তানবীরকে শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, তুই মেঘকে নিয়ে বাসায় যা। তানবীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল, তানবীর, মেঘকে কিছু বলবি না, চুপচাপ বাসায় নিয়ে যা। তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে। ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে তানবীরের নজর পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের জুতা দিয়ে টকটকে লাল গোলাপগুলো ভেসে ফেলেছে। মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখলো। কেউ চোখ তুলে তানবীরের মুখের দিকে তাকাতে পারছে না। তানবীর বাইকের কাছে যেতে যেতে মিনহাজের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম। তানবীর বাইক স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বাড়ি কণ্ঠে বলল, উঠ। রাকিব আবারও বলল, মেঘকে চুপচাপ বাসায় নামায় দিবি, রাগ দেখাবে না বললাম। তানবীর মিনহাজের দিকে একবার তাকালো। গম্ভীর কণ্ঠে রাকিবদের উপর চেঁচিয়ে উঠল, আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের কর, না হয় লাশ গুম করার ব্যবস্থা করো। আমি আসছি। চলবে। এ পর্যন্ত ছিল মৃত্যু ভালোবাসি তোকে পর্ব 49-এর শেষাংশ। পরবর্তী খবরগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।